সংসদে কোন বিষয়গুলি পাশ হবে আর কোন বিষয়গুলি পাশ হবে না, অর্থাৎ জুলাই সনদে বা জুলাই সনদকে ঘিরে যে অধ্যাদেশ বা আদেশগুলি জারি হয়েছিল তার কোনগুলি বিএনপি রাখছে এবং কোনগুলি বিএনপি রাখছে না তা নিয়ে অনেক ধরনের বিতর্ক হচ্ছে সংসদে। সেই সব বিতর্ক এবং সেই সংশোধনীগুলি আনা, অধ্যাদেশগুলি না আনা বা অধ্যাদেশগুলি পাশ না করার ব্যাপারে কথা বলার জন্য, ভবিষ্যতে রাজনীতিটা বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর মুজাহিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের সাথে আরও থাকছেন জবানের সম্পাদক এবং যাকে টকশোতে এবং অন্যান্য আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় এবং যিনি অনেক জনপ্রিয় বটে, সেই জনাব রেজাউল করিম রনি আছেন আমাদের সঙ্গে। রেজাউল করিম রনি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর মুজাহিদ এবং জনাব রেজাউল করিম রনি দুজনই রয়েছেন, কিন্তু আমি প্রথম প্রশ্নটি জনাব রেজাউল করিম রনি আপনার কাছেই আসতে চাই। জনাব রনি, বিএনপি বেশ কিছু অধ্যাদেশ মানে আদেশ মানে পালন না করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। আমি জার্গনগুলিতে গেলাম না, মোটা দাগে যদি আমি বলি যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বিচারক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা ইত্যাদির ব্যাপারে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপি এগুলি করবে না। আসলে এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আমি বিএনপির যে দার্শনিক পাটাতনটা, এটা আমি আসলে একটু বুঝতে চাই যে ধরেন বিএনপির রাজনীতিতে কি ক্ষতি হবে যদি বিএনপি আজকে বিচার বিভাগীয় জন্য যে সচিবালয়, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সে আলাদা সচিবালয় প্রতিষ্ঠাকে যে সে বন্ধ করলো। বিএনপির কি সমস্যা হতো যদি বিচারক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু চিন্তা ভাবনা করে এটার মধ্যে একটা ব্যালেন্স আনার কথা চিন্তা করা হয়েছিল, এটা যদি থাকতো? আমরা এই ব্যাপারটা একটু আসলে আপনার কাছে যদি একটু বুঝতে চাই, অনেকগুলি ব্যাপার আমরা আলোচনা করব, আপনি যদি একটু সংক্ষেপে সবকিছু বলেন। একদম খুবই প্রিসাইজলি উত্তর হইলো আপনার। আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্নটা তুলেছেন এবং এই প্রশ্নের মধ্যে ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ আছে বেশি। যেমন হলো আপনি যে বিষয়গুলো বললেন, এই বিষয়গুলোতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এখানে একটা ধারাবাহিকতা আছে বিএনপির রাজনীতি। বিএনপির অন্য সমালোচনা অন্য জায়গায় করবো আমরা, কিন্তু এই পার্টিকুলারলি অধ্যাদেশ ব্যাপারগুলো এই আলোচনায় আসতে হইলে প্রথমে আসতে হবে আদেশ এবং অধ্যাদেশ। যখন কোনো একটা অনির্বাচিত সরকার কোনো আদেশ বা অধ্যাদেশ দেয়, এটার মানেই হলো এটা খণ্ডকালীন, এই কারণে এটা অধ্যাদেশ। এইটা নির্বাচিত কোনো সংসদ চিরকালীন মানতে বাধ্য না। সংসদ চাইলে এটা মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু সংসদ চাইলেই যা কিছু মানে একটা মানবে আর একটা মানবে না, এটা হয় না, তার একটা প্রিন্সিপাল লাগে। এখন প্রশ্ন হইলো, আপনি যে জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা ধরছেন যে বিএনপির ফিলোসফির জায়গা থেকে বিএনপি অন প্রিন্সিপাল এই কাজটা করছে কিনা, আমি বলবো হ্যাঁ, অন প্রিন্সিপাল করছে। বিএনপির নোট অফ ডিসেন্ট দেখেন, যেই সব জায়গাগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং সংসদে সেই আইনগুলো পাশ করার ব্যাপারে বিএনপির যে পজিশন, সেই পজিশনের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে কিনা, যদি আমার উত্তর জানতে চান বা আপনি নিজেও চেক করে দেখতে পারেন, দেখবেন যে একটা মিল আছে। এইবার সংসদ সচিবালয় বা বিচার বিভাগ স্বাধীন করা, আপনি তো এই দাবি তো দীর্ঘদিনের, এই দাবি কি আমরা তুলি নাই? এই দাবি কি বিএনপির উপর যখন মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তারা তুলে নাই? অবশ্যই তুলেছে, কিন্তু কিন্তু এর করার প্রক্রিয়াটা কি হবে? দেখেন, গণতন্ত্র কায়েম করার প্রক্রিয়াটাও গণতান্ত্রিক হইতে হবে। সংবিধান সংস্কার বলেন বা কোনো আইন করা বলেন, আইন করার প্রক্রিয়াটাও আইন সিদ্ধ হইতে হবে। এখন আপনি সংসদে যে কোনো বিষয় নিয়ে আইন করতে পারেন। ধরেন সংসদে আজকে যে আইনগুলো করছে, যে অধ্যাদেশগুলো করছে বা যেগুলো করছে না, সেগুলো আজকেই চিরদিনের মতো বিএনপি পার পেয়ে যাবে না করলে। যদি এগুলো না করার কারণে বিএনপির যে জনগণের কাছে ওয়াদা, তার যে ইস্তেহার, সেই ইস্তেহারের সাথে যদি ভায়োলেশন হয় বা লঙ্ঘন হয়, বিএনপি পার পেয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আগেই একটা উদাহরণ দিই, যেমন স্থানীয় সরকার নিয়ে 3 দিন ধরে এনসিপির এক নেতা টকশোতে, আমি নাম বলছি না, আমার সাথে একদম কাঁচা মিশা কথা বলছে। যে বলছে কি, বিএনপি আইনটা পাশ করছে এমন ভাবে যে বিএনপি চাইলেই যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে, হ্যাঁ, তার দলের নির্বাচিত প্রতিনিধিকে চাইলেই বাদ দিয়ে দিতে পারবে ইচ্ছা মতো। অথচ আজকে খবরে দেখা গেল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকেই হবে না। যে নির্বাচনে দলীয় লোকই থাকবে না, সেখানে সে চাইলেই কিভাবে নিজের দলের লোককে বাদ দিয়ে দিতে পারে? তাইলে এই যে এরকম কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা হচ্ছে, এর কারণে বিএনপি যে সমস্ত জায়গায় রিয়েলি প্রবলেম করতেছে, রিয়েলি যে সমস্ত জায়গায় বিএনপি কে ক্রিটিক করা দরকার, সেখানে আমরা ক্রিটিক করতে পারছি না। এখন আসেন সংসদ সচিবালয় প্রতিষ্ঠার কথা। সংসদ সচিবালয় প্রতিষ্ঠা বা বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতার সাথে পুরা জুডিশিয়াল প্রক্রিয়াকে স্বাধীন করা বা তার মতো করে সংস্কার করার
এজেন্ডা বিএনপির আছে। বিএনপি এনজিও সরকার, এনসিপি এবং জামাতের রাজনীতি করে না, আনফরচুনেটলি অনফরচুনেটলি। ফলে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী যেভাবে অঙ্গীকার করেছে সে সেভাবে তার সুবিধা মতো করবে, জনগণ এটার জন্য তাকে ধরবে। কিন্তু বিগত সরকারের, অনির্বাচিত সরকারের অধ্যাদেশ বা কোনো আদেশ নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। ওকে রনি, আমি একটা দুইটা ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি। যেমন আপনি প্রথমে আমাকে অভিযুক্ত করলেন যে আমি ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি হয়ে গেছে আমার বক্তব্যে। আমি এই বক্তব্যটার ক্ষেত্রে আপনার আরেকটু কাইন্ড কনসিডারেশন আবিষ্কার করি, মানে আশা করি আর কি। কেন আমি ফ্যাক্টের কথা বলতেছি যে আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজহার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট ওনার করা, কারণ সেই সময় তিনি বেশিরভাগ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না। কেন আমি ভয়টা পাইছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করে বলছেন এটা আমরা আশা করবো। 5 বছরে কিন্তু করেন নাই। 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন। এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটার তিনি শুধু সাফাই গাচ্ছেন না, আমি নাকি ন্যারেটিভ বলতেছি এটা বলতেছেন আপনি। আবার বলি 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে এর খেসারত বিএনপি কে দিতে পূরণ করবে না। তো করে নাই পূরণ না করলে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আপনার জন্য তো আমি বলি, আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন কোনটা মানতেছেন এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন আপনি? এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপারগুলো আছে এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্নই এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তিটা এখন এটা এফোর্ট করার মতো অবস্থা নাই সরকারের। আপনি যেটাকে আপনি এফোর্ড করা অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই। এই জিনিসগুলি কি সচিবালয় করার জন্য ইট কাঠ পাথর বা বাজেটের প্রশ্ন? তো আপনি তাহলে আর কি এফোর্ট, আর কি টোটাল আমি বুঝতে চাইছি ইট কাঠ পাথর বাদে ফিলোসফিক্যালি কি এফোর্ট করতে সমস্যা? তারেক সাহেবের কিছু নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে না? নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে কেন? আর কি তাহলে এফোর্ট? বিচারক আরেকটা কি এফোর্ট? আসাদ ভাই ছাত্রদের কাউরে নিয়োগ দিবে? কি করবে আসলে আসাদ ভাই? কাকে নিয়োগ দিবে? বা তার বিচারকের প্রশ্নটা কোথেকে আসে সেটা একটু বলেন না ভাই, আমি এটা বুঝতে চেষ্টা করছি। এখানে ন্যারেটিভটা হলো এটা এখনই তো সলভ হয়ে যায় না, এটা নিয়ে আলাপ আলোচনা সংসদে বিভিন্ন দল আছে। আপনি এটা করেন নাই, সলভ করেন নাই, আপনি প্রশ্ন তুলেন। এটা বিএনপির মতো করে বিএনপির ইস্তেহারে কি বিচার বিভাগ নিয়ে প্রস্তাবনা নাই? বিএনপি এটা ইউনূস সরকারের প্রস্তাবনা মোতাবেক করবে না, বিএনপির ইস্তেহার মোতাবেক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবে। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো প্রক্রিয়ার। আপনি মনে করছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপি জামাতের এই যে অধ্যাদেশের মধ্য দিয়ে বিচার বিভাগ আলাদা সচিবালয় করার যে প্রক্রিয়া, এটা হইলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সেটা মনে করে না। বিএনপি কি মনে করে? বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির সাথে চায়, বিএনপি একমত। আপনি নিজে বলেছেন 3 লক্ষ বার বিএনপি নিজে এই দাবি তুলেছে, এবং সেই দাবির সপক্ষে বিএনপি ইস্তেহারে স্পষ্টভাবে তার যে ইস্তেহার, হ্যাঁ আমার হাতেই আছে, তার যে ইস্তেহারের মধ্যে দেখেন বিচার বিভাগ নিয়ে তার লম্বা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা দেখে মানুষ তো তাকে ভোট দিছে, এইবার সেই অনুযায়ী সে যদি কাজ না করে মানুষ তাকে ছুড়ে ফেলে দিবে, সিম্পল অ্যাজ ইট ইজ। না রেজাউল করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, প্রক্রিয়া আমি একটু আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়া করব। আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। কেন আমি সেটা বলতেছি,
আমি হ্যাঁ স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করবো। সমস্যাটাকে আমি কেন বুঝতে যেতেছি, এই জিনিসটা কিন্তু আজকের নামে আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা মানে সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, মানে সকল বিচারকের পদোন্নতি আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন, বিগত যে সরকারটা গেল সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল। সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্ব ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামীপন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠ রেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে, সংস্কার, আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে অসুবিধা কি এদের হেদায়েত হইছে, অসুবিধা কি এদের হেদায়েত হইছে, হেদায়েত কতখানি হয়েছে বলতেছি, হেদায়েত কত সুন্দর হয়েছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে, না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আইসা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতে বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই 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 রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপির এজেন্ডা, জামাতের এজেন্ডা, এনজিও এজেন্ডা, এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের শাসন ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈর্য ধরে বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, সেখানে রনি ইস্তেহারটা আমি মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, যা রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপি তাই মনে করতে হবে, না হলে বিএনপি আমি এটা মনে করতেছি না রনি। আমি আপনার কাছে যখন ফিরে আসবো তখন এই যে আমি বলি, বলেন একটু ডক্টর মুজাহিদ, আমরা একটু শুনবো, আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেইগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না, সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে, ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আপনি পরে, মানে এটা আমি আগে প্রশ্ন করে রাখলাম, আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যেগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার একটু বুঝাই দেন। আমি একটু ডক্টর মুজাহিদের কাছে যাই। ডক্টর মুজাহিদ, আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই এই বিষয়ে বলতে পারেন, কিন্তু আপনি যেহেতু সংসদ সদস্য, আপনাকে আমি একটু আজকে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে জানিয়েছেন। আমরা জানতে চাই, আমি সংসদ ফলো করি, আমরা জানতে চাই যে আপনাদের এই অবস্থান কি আসলে জামায়াতে ইসলামীর থেকে ভিন্নতর একটা অবস্থান, নাকি এইটা আপনারা আসলে ততটা সচেতন হয়ে এটা নেন নাই, নাকি মানে আপনাদের অবস্থানটার মধ্যে থেকে ভবিষ্যতে জামায়াতের জোটকে ছেড়ে নতুনভাবে এককভাবে বা অন্য কোনো জোটের সাথে যাওয়ার একটা নির্দেশনা আমরা দেখতে পেলাম? ডক্টর আতিক মুজাহিদ। ধন্যবাদ আপনার চমৎকার ঠিকানায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু জাস্ট রনি ভাইকে রেসপন্ড করে নেই। রনি ভাই খুব চমৎকার করে বিএনপির যে কথাগুলো মনে বলতে চায় না সেগুলো বলে দিয়েছে। তো ওনাদের আমার কাছে ভেরি ইন্টারেস্টিং কিছু বিষয় লাগলো। আমাদের যে ভাইয়ের কথা বললো আপনি, রুহুল কুদ্দুস কাজল সাহেবের একটা জাস্ট সাপ্লিমেন্ট করে আপনার কথার সাথে, উনি 1 ডিসেম্বর 2025 সালে
যখন এটা সচিবালয় এটা ঘোষণা হয় তখন উনি আমাদের প্রধান জাস্টিস ছিলেন রিফাত সাহেব, এবং আমাদের তখন তৎকালীন আইন উপদেষ্টাকে উনি ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করেছে, ভেরি ইন্টারেস্টিং মানে। এবং উনি ওনার কিন্তু পজিশন ছিল ওই সময় হচ্ছে যে চেয়ারম্যান বার কাউন্সিলের, তখন তৎকালীন উনি সম্পাদক এবং চেয়ারম্যান, এবং উনি বিএনপির, আপনারা সবাই জানেন কোন পজিশনে আছেন। ওটা বিএনপির অবস্থান যে চেঞ্জ হয়, তার রনি ভাই বলতে চেঞ্জ হয় না, কনসিস্টেন্স থাকে, তার একটা উদাহরণ হচ্ছে ওনার, উনি গতকাল 8ই এপ্রিল বলেছেন যে উনি এটা যেহেতু অ্যাটর্নি জেনারেল, উনি এখন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কিন্তু গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেল, আমি এটা খুব কোশ্চেনের জিনিস, অ্যাটর্নি জেনারেল একটা রাষ্ট্রীয় পজিশন, উনি বলতেছেন যে চ্যালেঞ্জ করবেন কোর্টে যে রায়টা হয়েছে সচিবালয়ের যেন না হয়, বা সেপারেশন অফ যেটা বলতেছেন যে সেই জিনিসটা না হয়। এটা খুবই আজব এবং কষ্টদায়ক বাংলাদেশের জন্য। এবং আমি পড়ে পড়ে দেখলাম, ভাই তো খুবই ইস্তেহার খুব ভালোবাসতেছেন, ইস্তেহারটা আমিও একটু হালকা পাতলা পড়েছি। সেই ইস্তেহারে আমি দেখলাম যে ওনারা প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জাস্টিসের ন্যায়পরায়ণতা নিতে চান, এবং উনি বলতেছেন যে সুশাসন, ইটস কল গুড গভর্নেন্স শব্দটা একটা আছে টার্মিনোলজিতে। গুড গভর্নেন্স কিভাবে সম্ভব জাস্টিসকে ইনশিওর করা ছাড়া, এবং সেটাকে যদি দলীয়করণ ভাবে যদি বিচারপতি নিয়োগ দিয়ে কিভাবে সম্ভব, এবং যে ধারাটা দিয়ে বিচারপতি নিয়োগ করা হয় আমাদের কনস্টিটিউশনে। না কিন্তু ডক্টর মুজাহিদ আপনি অনুমতি দিলে একটা কথা বলি, জিনিসটা হইল রেজাউল করিম রনি কিন্তু ইশতেহারের বক্তব্যের সাথে বিচার বিভাগের আলাদা স্বাধীন অবস্থানের ব্যাপারে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন দেখছেন না, আমিও কিন্তু দেখতেছি না। বিএনপির অবস্থান ঠিকই আছে, বিএনপি শুধু বলতেছে আমরা এই প্রক্রিয়ায় করব না। আসাদুজ্জামান সাহেব বলতেছেন যে তোমরা যেভাবে ড্রাফটটা করছো সেই ড্রাফটটা ফল্টি, এইটা সংবিধানে আমরা করার ক্ষেত্রে আমরা সব কিছুই বিচার বিভাগকে আমরা কি বলে এটাকে, বিচার বিভাগকে আমরা ক্ষমতায়িত করব, বিচার বিভাগকে আলাদা করব, বিচার বিভাগ যাতে একক সব কিছু করব, কিন্তু ওর ড্রাফটে আমি করব না, এইখানে হচ্ছে তফাৎ। এখন আপনারা কি মানে ফলটা চান নাকি প্রক্রিয়াটা চান, ডেস্টিনেশন চান নাকি হচ্ছে যাত্রাপথটা চান? আমার কাছে ভেরি ইন্টারেস্টিং, আমরা যারা রাষ্ট্রের মিনিমাম জ্ঞান রাখি তারা জানি যে রাষ্ট্রের সিস্টেমগুলোতে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাবাভ গভর্নমেন্ট। এটা শুধু গভর্নমেন্ট একটা যে কোনো সময় আসবে চলে যাবে, কিন্তু ইনস্টিটিউশন রাষ্ট্রের সাথে জড়িত, এবং ওনারা রাষ্ট্র মেরামতের সবাই কথা বলে। মানে কি, ইনস্টিটিউশন গুলো শক্তিশালী করলে আপনি সরকার দল থাকেন আর বেসরকারি দল থাকেন, আপনি রাষ্ট্রের সিস্টেমটা ডেভেলপ থাকবে। এখন বিএনপি কনসিস্টেন্স থাকলো না, তার পার্টির মতো করে রাষ্ট্র চালিত, তাহলে পার্টির স্টেট হয়ে গেল। জনগণের স্টেট আর পার্টির স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েট সেটা অনেক সময় করার সুযোগ থাকে না। ওনারা যে জায়গাটা বলতেছে যে ওনাদের যে কনসিস্টেন্সি সেটা হচ্ছে পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি। পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি যেটা হলো সেটা রাষ্ট্র একটা অপ্রেসিভ লেভেলে যায়, যেটা অটোক্রেটিক লেভেলে যায়, যেটা হাসিনা তন্ত্র স্টাইলে চলে যায়। তাহলে আমরাও যদি ওইরকম ম্যানিফেস্টো দিয়ে একটা ফেসিবাদ তন্ত্রের দিকে যাই, তাহলে রাষ্ট্রের জায়গাটা রিফর্ম স্টেটের জায়গা থাকে না। তো সেই জায়গা থেকেই সেই জায়গা থেকেই আমাদের কোশ্চেনের জায়গাটা হচ্ছে এটা কোনো এনসিপি, জামাত বা এনজিও বা এই সব দোষ ইন্টারিম গভর্নমেন্টের, এই জিনিসটাও খুবই একটা রং কোশ্চেন। এনসিপির জায়গা না, এটা হচ্ছে জনগণের একটা চাহিদা। এটা যদি খুব প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটা জনগণের ব্যাপারে ছেড়ে দিতে পারেন যে আসলে জনগণ চায় কিনা, সেটা একটা কিন্তু প্রসিডিউর আছে। এটা কিন্তু আর্গুমেন্ট, এটা আমাদের কিন্তু আক্তার হোসেন উঠিয়েছিল। যদি আপনি মনে করেন যে এটা জনগণ বিরোধী বা এই লটা ঠিক হয় নাই, অধ্যাদেশটা ঠিক হয় নাই, জাস্টিফাই করার জন্য তো আপনি জনরাই নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস তর্কের ডক্টর মুজাহিদ আপনার কথায় আসার আগে আমি শুধু আমার 2 পয়সা একটু দিয়ে রাখি। জিনিসটা হইলো যে আপনি কিন্তু ঠিকই বলতেছেন যে একজন অ্যাডভোকেট জেনারেল বা একজন অ্যাটর্নি জেনারেল কিন্তু একটা সরকারের বা একটা গোষ্ঠীর অ্যাটর্নি জেনারেল না, তিনি একটা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। আপনি ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, আমরা এর আগে যে সরকারটা পাইছি, আপনি বলতেছেন সবকিছু ইন্টারিমের দিকে যাইতেছেন, সেই সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা বিচার বিভাগের জন্য আলাদা কি বলে বিল্ডিং করার জন্য বা সচিবালয় করার জন্য আলাদা একটা আইন করতেছেন। সেই আইনটা করার সময় তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সেই আইনটার করার সময় রাখেন নাই তো, যেটা অ্যাবসার্ড। কেন আমি আপনাকে বলি সংসদ নাই, এটার মধ্যে আমরা আলোচনা করতে হবে, এটার মধ্যে আলোচনা করতে হবে, কিন্তু এটা কিন্তু একদম একটা জিনিস না, আপনি খালি একটা বিল্ডিং কালকে তুলে দিলেন এটা ঠিক হয়ে গেল, এটা এরকম না কিন্তু জিনিসটা। উনারা কিন্তু কারোর সঙ্গে ব্যাপারটা আলোচনা দেন নাই। আমি শেষ করি, আপনি তাহলে সুবিধা হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি কিছু বিষয় অন প্রিন্সিপাল ঠিক করতে হয় রাষ্ট্রের, যে আমরা রাষ্ট্রের এই জিনিসগুলোকে এইরকম দেখতে চাই। দেন আপনি পার্লামেন্টে ডিসকাস করতে চান, জিনিসটাকে যদি আপনি সংশোধন আকারে আনতে পারেন, আপনারা তো খুব সংশোধন পছন্দ করেন, সংস্কার পছন্দ করে না, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে। তাহলে আপনি বিলটাকে বাতিল না করে আপনি বলতে পারতেন যেটা আমরা সংশোধন আকারে হাজির করতে পারতাম, ডিবেট করতে পারতাম। আপনি তো পুরোটাই বাদ দিয়ে দিচ্ছেন বিষয়টাকে। তাহলে আপনার যদি সদিচ্ছা থাকতো যে বাংলাদেশের স্টেট সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমটাকে সেটা আমরা জনগণের জন্য এবং সবার জন্য করতে চাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র